ওএমআর মেশিনের ত্রুটির কারণে জাকসুর ভোট গণনা বন্ধ, ভিপিজিএস প্রার্থীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচন কমিশন। প্রার্থিতা নিয়ে ইসিতে মোট 164 আবেদন, মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির, ঢাকা 17 আসনে কর্মীদের সঙ্গে তারেকের মতবিনিময়। সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশেই হাদি হত্যা বলছে ডিবি। ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পদযাত্রা। এবং সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত জনজীবন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। ওএমআর মেশিনের ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদের ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ভিপিজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার দিনভর উৎসবমুখর পরিবেশে চলেছে ভোট গ্রহণ। কেন্দ্রীয় সংসদে 65 এবং হল সংসদে 77% ভোট পড়ে। এদিকে ফলাফল যাই হোক, মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যাকে ঘিরে আয়োজনের কোনো কমতি ছিল না। সব মিলিয়ে 39টি কেন্দ্রে হয় ভোট গ্রহণ। নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। নির্বাচনের সার্বিক ব্যবস্থায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রথমবার ভোট দিতে পেরে খুশি তারা। এখন খুব ভালো লাগছে যে আমরাও এই ইতিহাসে সাক্ষী হতে পারছি, প্রথমবারের মতো জাকসু নির্বাচন। সবকিছু ম্যানেজমেন্ট ঠিক আছে, সবকিছুই খুব গোছানোভাবে হচ্ছে, নিরাপত্তাটাও খুব ভালো, পরিবেশ অনেক ভালো। আর আশা করছি যে যোগ্য প্রার্থী সেই বিজয়ী হবে। আমি স্যাটিসফাইড আর কি এই ভোটের পরিবেশ সবকিছু নিয়ে। ক্যাম্পাসের চলমান সমস্যা নিরসনে বিজয়ী প্রার্থীরা কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আমাদের কাছে তাদের একটাই প্রত্যাশা, তারা আমাদের শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করে। আমরা ভরসা করে আপনাদের ভোট দিচ্ছি, আপনারা এটার মর্যাদা রাখুন, আপনারা ঠিকভাবে আমাদের জন্য কাজ করুন। তো তাদের নিকট আমাদের আশা থাকবে যেন আমাদের দ্রুত সময় আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করার চেষ্টা করে। ক্যাম্পাসের উন্নয়ন, দ্বিতীয় ক্যাম্পাস, এগুলোই প্রত্যাশা থাকবে। তাদের প্রতি একটা মেসেজ থাকবে, তারা যাতে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, জগন্নাথের উন্নয়নের জন্য কাজ করে। জাকসুতে 34টি পদের বিপরীতে লড়েছেন 190 জন। ভিপি পদে 12, জিএস পদে 9 ও এজিএস পদে 8 জন প্রার্থী ভোট যুদ্ধে নামেন। হল সংসদ থেকে ছাত্রদল সমর্থিত প্যানেল, অপরাজিতার অগ্রযাত্রা প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। আমি ছাত্র শিবির সমর্থিত অদম্য অভিযান ঐক্য প্যানেলের পরিবহন সম্পাদক প্রার্থী। আমি হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থীগুলোর সম্পাদক পদপ্রার্থী। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছিল প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর। ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেন্টারে বসে পোলিং এজেন্ট একবার বাইরে আসে, একবার ভিতরে আসে, সেন্টারে বসে সে হচ্ছে যে এটা বিলি করতেছে। এটা তো সেন্টারে বসে করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পর্যবেক্ষকের দাবি ভোট সুষ্ঠু হয়েছে। এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবেই হয়েছে বলেই মনে করছি। ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষে ব্যালট বাক্স নেয়ার পর চলে ভোট গণনা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 2 দিনে মোট 164টি আপিল আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। আপিল নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশা জানান প্রার্থীরা। এদিকে মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আনল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অনেক জায়গায় নির্বাচন কেন্দ্রিক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও হতাশাজনক। রিপোর্ট করছেন মফিউর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে দৌড়ঝাঁপ শুরু প্রার্থীদের। আপিল জমার দ্বিতীয় দিনে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান অনেক প্রার্থী। উদ্দেশ্য আপিল নিষ্পত্তি করে ভোটযুদ্ধে নামার সুযোগ পাওয়া। সারা দেশকে 10টি অঞ্চলে ভাগ করে নেওয়া হচ্ছে আপিল আবেদন। স্বাক্ষর না থাকা, সঠিকভাবে হলফনামা পূরণ না করা, ট্যাক্স রিটার্ন জমা না দেওয়া সহ নানা কারণে প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচনে সম্ভাব্য অংশগ্রহণকারীদের। তারা বলেন, মনোনয়ন দাখিলের সময় থাকা ঘাটতি পূরণ করেই আপিল করেছেন তারা। শুনানি নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা তাদের। আমার সনদপত্রের কপিটা দেওয়া ছিল না, আর একটা হচ্ছে দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা, এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার
মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ইনকাম ট্যাক্সের সম্পদের বিবরণের সাথে আমার হলফনামার সম্পদের বিবরণের সাথে কিছু অসঙ্গতি মানে ভুল ত্রুটি ছিল। আমার প্রার্থিতা বাতিল হয়েছে, শিক্ষাগত যোগ্যতা ইসলামের পরে লেখা ভুল হয়েছিল। প্রার্থিতা বৈধ করার আপিলের মধ্যেই কারো কারো অভিযোগ নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ভীতিকর পরিস্থিতি থেকেই যাবে। নির্বাচনের পরিবেশ এখনো আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখনো আপনারা দেখছেন যে গত দুদিন আগে একজন প্রার্থীর বাসায় কাপড়ের কাপড় পাঠানো হয়েছে। নির্বাচনের পরিবেশ যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। আমরা ভালো নির্বাচন পরিবেশ আমরা চাচ্ছি। ইসিতে আপিল আবেদন করা যাবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 18 জানুয়ারি পর্যন্ত চলবে নিষ্পত্তি কার্যক্রম। এদিকে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির 4 নেতা। পরে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভোটকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে আমি মনে করি, যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে শঙ্কাটা মানুষের মনে আরো বেশি তৈরি হয়েছে। ইসির প্রতি পূর্ণ আস্থা রাখা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তারা আমাদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করেছেন, তবে অবশ্যই আমরা তাদের কাজের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে নয়, তাদের কাজের মাধ্যমেই আমাদের আস্থা ফিরবে কি ফিরবে না সেটা আমরা দেখব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশান কার্যালয়ে বেলা 11টা থেকে 2 ঘণ্টা ব্যাপী এই সভা হয়। এদিকে নয়াপল্টনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মাঝে ভেদাভেদ কমিয়ে আনা হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, গত 16 বছর দেশে এক নায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলে সেই সভা। সেখানে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে বলে জানান দলটির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সময় অন্যান্য অঙ্গ সংগঠনের প্রতি যে গুরুত্ব দিয়েছিলেন, আপনাদের প্রতিও কিন্তু সমান গুরুত্ব দিয়েছিলেন। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র শেষ দিন পর্যন্ত থাকবে। কারণ আজকে আপনি 71 সালে যারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা বড় সোচ্চার, এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মোটরযান চালকদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ে সুনির্দিষ্ট আইন জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলো লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ধ্বংস করেছে। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া বরাবর আপোষহীন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে উসমান হাদিকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে।
ডিবি প্রধান বলেছেন, হত্যা মামলায় এখন পর্যন্ত 12 জনকে আটক করা সম্ভব হলেও 5 আসামি পলাতক রয়েছে। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, তদন্তে হত্যার নির্দেশদাতার নাম পেয়েছে তার সংস্থা। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে উল্লেখ করে 5 জন আসামি এখনো পলাতক বলেও জানান শফিকুল ইসলাম। অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে বলে মন্তব্য করলেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কোনো ঝামেলা ছাড়াই বেগম জিয়া ও ওসমান হাদির জানাজা এবং তারেক রহমানের দেশে ফেরার আয়োজন সম্পন্ন করে সক্ষমতার প্রমাণ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানো অর্থহীন। গণভোটে হ্যাঁ এর পক্ষে সরকার জোরালো প্রচারণা চালাবে বলেও জানান প্রেস সচিব। নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনো ছড়াচ্ছে, আমরা দেখছি তো আমাদের তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। তারা আগে কি তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার আছি। 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে গণভোটের বিষয়ে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে। কারসাজি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে, যার সঙ্গে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জড়িত বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এসব সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি20 বিশ্বকাপ ইস্যুতে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সভা শেষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন উপদেষ্টারা। হঠাৎ এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, কোনো সংকট ছাড়াই কারসাজির মাধ্যমে এটা করা হয়েছে। বলেন, সিন্ডিকেট রুখতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সভাতে আমরা আলাপ করছি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি20 বিশ্বকাপ ইস্যুতে অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকার দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রে বলো অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করা না। বাংলাদেশ কোনো রিঅ্যাক্টিভ কিছুই ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যাতে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে
তার একটা রিয়াকশন, নিউটনের ল, অ্যাকশন রিয়াকশন। পে কমিশন বাস্তবায়নের কাজ চলমান থাকলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে এর কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, সব প্রস্তুতি চূড়ান্ত, শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। মঙ্গলবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। তাহসিন তারিনের প্রতিবেদন। উত্তরের জেলা নীলফামারীতে জেকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে জেলাবাসী। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা খুবই প্রখর আকার ধারণ করেছে, ফলে খেটে খাওয়া মানুষের খুব অসুবিধা হইতেছে। আঙুলগুলো কুকুরা হয়ে আসতেছে, ঠিক আছে, কাজ কামাই করতে পারতেছে না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়ও বাড়ছে শীতের দাপট। কয়েকদিন ধরেই বইছে হিমেল হাওয়া। আজ 4-5 দিন মনে হয় গোসল করতেই পারিনি, এত শীত। যে পরিমাণ শীত পড়তেছে আজকে, তো অবস্থা এতটাই খারাপ যে সকাল থেকে কুয়াশার ঠেলায় কিছু দেখাই যাচ্ছে না। পটুয়াখালীর কলাপাড়ায় গেল 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশা রয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জের তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর সূর্যের দেখা মেলে না। কুয়াশাচ্ছন্ন আকাশ, এর সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে জবুথুবু অবস্থা যমুনা পাড়ের জেলাটিতে। এত ভোরবেলা কষ্ট করে বাড়াইছি পেটের মজুরিতে, আমরা এখন কি করবো, আমাদের তো আর উপায় নাই। এবছর যে পরিমাণ শীত, তাতে আমার মনে হয় যে দিনাজপুর রংপুরের থেকে আমাদের সিরাজগঞ্জের শীতই খুব কঠোর শীত। এদিকে মুন্সিগঞ্জে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এর কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। ওইটার ওষুধ খাওয়াইছি, নাকি ওইটাতেই হয়েছে, নাকি ওই অনেক মুখে বড় বড় ঠোসা পড়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে আনছি, কালকে রিপোর্ট দিবে। একবারের জায়গায় 2 বার বাবু যে এত পায়খানা করতেছে, পানি পড়তেছে, কেউ আসে না। চিকিৎসকদের মতে সচেতনতা ও সময় মতো চিকিৎসাই পারে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি কমাতে। শীতে অতিরিক্ত ঠান্ডা বাতাসে না যাওয়াটা বেটার। আর এখন দেখা যাচ্ছে হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়া এই দুটো রোগী বেড়েছে। নিউমোনিয়া, ডায়রিয়ার জন্য আমাদের এখানে হাসপাতালে যথেষ্ট বেডও আছে। মোটামুটি চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আছে। গরম কাপড় ব্যবহার ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য বদরুজ্জামান সেলিম। পরে খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল, ড্যাবের সহসভাপতি ডাক্তার শফিউল্লাহ, খুলনা মহানগর বিএনপির সাবেক শিল্প সচিব ও খুলনা চেম্বারের পরিচালক হাফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং আলেফ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে স্ট্রাকচার ট্রেনিং, ইথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরিফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন আলেফ গ্রুপ ইনকর্পোরেটের কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক সহ আরও অনেকে। সনি ব্র্যান্ডের 75 ইঞ্চি টিভি মিলছে মাত্র 1,62,500 টাকায়। সঙ্গে থাকছে গোল্ডস জিমস ভর্তিতে 1,62,500 টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও সনির সাউন্ড সিস্টেম বার্ড 6 মিলেছে মাত্র 49,900 টাকায়। সনি স্মার্ট উত্তরা শোরুম থেকে 6 থেকে 8 জানুয়ারি পর্যন্ত কেনাকাটায় প্রথম 30 জন ক্রেতা পাচ্ছেন এসব সুবিধা। দেশে প্রথমবারের মতো চালু হওয়া
সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার এর উদ্বোধন উপলক্ষে এই সুবিধা দিচ্ছে বাংলাদেশ জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস লিমিটেড। মঙ্গলবার সকালে উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জশুয়া কোয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট এর ডিএমডি শেখ এহসান রেজা এবং সনি স্মার্ট পরিচালক তানভীর হোসাইন। এ সময় সনি স্মার্ট হেড অফ সেলস সরওয়ার জাহান চৌধুরী এবং হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন। অবৈধ স্মার্টফোন বন্ধ করতে পারলে সরকারের রাজস্ব আয় হবে 5 থেকে 6 হাজার কোটি টাকা। এসব ফোন আমদানিকে অর্থ পাচারের কৌশল বলে মনে করছেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। ডিজিটাল সুরক্ষিত দেশ গড়তে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার দাবি জানান তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রতি বছর দেশে আমদানি হয় প্রায় 1 কোটি স্মার্টফোন, যার 20% অবৈধ পন্থায় আসা। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে অন্তত 5 থেকে 6 হাজার কোটি টাকা। এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠানগুলোর সংগঠন MIOA, যার বিষয়বস্তু NEIR এর মাধ্যমে শুরু হোক নিরাপদ বাংলাদেশের পথ চলা। এতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশনের সুফল নিয়ে কথা বলেন MIOA এর নির্বাহী সদস্য জিয়াউদ্দিন জিয়া। বাংলাদেশের টোটাল যদি 10 মিলিয়ন হয় তাহলে এর স্মার্টফোনের মার্কেট 20% মতো আসলে ইল্লিগেল। আমরা যেহেতু দেখেছি 30,000 টাকার উপরে আসলে ওইগুলো, সে 30,000 টাকার উপরে ওই ফোনগুলোর ASP ধরা হচ্ছে 50,000 টাকা, তাহলে অলমোস্ট বছরে রেভিনিউ গেইন হচ্ছে 10,000 কোটি টাকা। তিনি বলেন NEIR বাস্তবায়ন করতে পারলেই 16,000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। আর সহায়ক নীতিমালা থাকলে 4 বছরের মধ্যে মুঠোফোন রপ্তানি করা যাবে। পলিসি যদি সাপোর্ট থাকে এই ইন্ডাস্ট্রি থেকে 2030-32 সাল নাগাদ 5 থেকে 6,000 কোটি টাকা এক্সপোর্ট করে ভ্যালু এডিশন করা সম্ভব। স্মার্টফোনের বৈধ আমদানিকারক ও উৎপাদনকারীরা বৈষম্যের শিকার বলে অভিযোগ করেন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া শহীদ। এই যে অবৈধ জিনিসটাকে করতে না দেওয়াটা কি বৈষম্য, নাকি আমরা বৈষম্যের শিকার হচ্ছি যারা বৈধভাবে বিজনেস করছি? তো বৈষম্যের শিকার তো আমরা হচ্ছি। অবৈধ আমদানিতে 4 ভাবে আইন লঙ্ঘন করা হচ্ছে উল্লেখ করে জাকারিয়া শহীদ বলেন, এর মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হচ্ছে। ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা কাস্টমস ডিউটি এই আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই ট্যাক্স ফাঁকিটা যাচ্ছে কোথায়? ট্যাক্স ফাঁকিটা এই ব্যবসায়ীদের চ্যানেলের মধ্যে যাচ্ছে এবং কনজিউমারদেরকে তারা বেনিফিট দেয়। কনজিউমার তো চায় না যে অবৈধভাবে বিজনেস করে আমাকে প্রোডাক্ট দেন, এটা কোনো কনজিউমার চায়? বাংলাদেশে চায় না। NEIR বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ চায় সংগঠনটি। NEIR আপনার স্বার্থে, NEIR দেশের জনগণের স্বার্থে, এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শিগগিরই মাস্টার প্ল্যান চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন রিজওয়ানা। এ সময় ব্যবসায়ীরা সেন্ট মার্টিন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় মাস্টার প্ল্যান সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিন অস্তিত্ব সংকটের মধ্যে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য ফিরিয়ে আনাই এখন অগ্রাধিকার দিতে হবে, তাই পর্যটনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় টুরিস্ট হিসেবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই, কারণ ওই টুরিস্টগুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। উপদেষ্টা আরও জানান, দ্বীপটির জীববৈচিত্র্য ফিরিয়ে এনে ভবিষ্যতে সমৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাস্টার প্ল্যান করছে। আপনাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস, আপনাদের দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা ভালো করার জন্য আমাদের প্রয়াস, এবং আপনাদের যাতে ট্যুরিজম নিয়ন্ত্রণের কারণে যে ক্ষতিটা হচ্ছে অর্থনৈতিক, সেই স্বল্পকালীন ক্ষতিটা দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে আমরা পুষিয়ে দিতে পারি,
সেটার প্রয়াস। এ সময় শীঘ্রই মাস্টার প্ল্যান চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের আশ্বাস দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকলের মতামত নিয়ে যখন আমরা ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বাণিজ্য মেলায় শীতের কারণে ক্রেতা সমাগম কম। দেশি বিদেশি স্টলে পসরা সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয় কর্মীরা। তারা বলছেন, মেলার শুরুর দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকে। মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 850 পুলিশ ও আনসার সদস্য রয়েছে। আলোকসজ্জার পাশাপাশি অনেক স্টলের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। খেলার খবর ক্রিকেট। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে কোনো আলোচনা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় হয়নি। এ বিষয়ে লিগের গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। এদিকে বিসিবি অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ। ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ওএমআর মেশিনের ত্রুটির কারণে যশোর ভোট গণনা বন্ধ। ভিপিজিএস প্রার্থীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচন কমিশন। প্রার্থিতা নিয়ে ইসিতে মোট 164 আবেদন। মনোনয়ন বাছাইয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপি। ঢাকা 17 আসনে কর্মীদের সঙ্গে তারেকের মতবিনিময়। সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশেই হাদি হত্যা বলছে ডিবি। ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পদযাত্রা। এবং সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।